বন্ধুরা, সম্পর্কের গতিপথ কখন যে কোন চোরাবালির দিকে মোড় নেয় তা বোধহয় নিয়তি ছাড়া আর কেউ জানে না। বিগত 18টি পর্ব ধরে আমরা সাক্ষী থেকেছি ঋষিরাজ, তনু, অভিক আর তুয়ার জীবনের এক নির্মম টানাপোড়েনের। বিগত পর্বগুলোতে আপনারা দেখেছেন আভিজাত্যের অহংকারে অন্ধ ঋষিরাজ যে কোনোদিন ভালোবাসার প্রকৃত মূল্য দিতে শেখেনি, আজ সে তনুর এই চরম অভিমানী রূপ আর তার বুক কাঁপানো দূরত্বের আশঙ্কায় তিল তিল করে অনুশোচনার আগুনে পুড়ছে। একদিকে জন্মের পরেই নিজের সন্তানকে দূরে সরিয়ে দিতে বাধ্য হওয়া অভাগী মা উমা দেবী, যিনি আজীবন আড়াল থেকেই নিজের সন্তানের ভালো চেয়ে এসেছেন, আর অন্যদিকে মুখার্জি ম্যানশনের দোর্দণ্ড প্রতাপ মল্লিকা দেবী, যার কাছে সম্পর্ক মানে কেবলই নিজের জেদ আর ক্ষমতার লড়াই। গত পর্বে আমরা দেখেছি এক অদ্ভুত নাটকীয়তা। ঋষি যখন উমাদেবীর সেই সাধারণ ঘরে পা রাখে, তখন জন্মদাত্রী মায়ের চোখে কোণে জমে থাকা জল আর এখানেই থেকে যাও না বাবা বলে আকুল আবেদন কি ঋষির ভেতরের সুপ্ত সন্তানকে নাড়া দিতে পেরেছিল। আশেপাশের মানুষের সেই ঘরোয়া রান্নাবান্না আর আইবুড়ো ভাতের উৎসবের মাঝেই কি ঋষি খুঁজে পেয়েছিল তার জীবনের আসল শান্তিকুণ্ড? কিন্তু ঝড়ের আগের এই নিস্তব্ধতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। মুখার্জি ম্যানশনে বসে যখন মল্লিকা দেবীর কাছে ফোন আসে যে তার ছেলে তার নির্দেশ অমান্য করে নিজের আসল মায়ের কাছে চলে গেছে, তখন রাগে ফেটে পড়েন তিনি। হাতের বই ছুঁড়ে ফেলে দিয়ে মল্লিকা দেবীর সেই গর্জন, মা ছেলের সোহাগ এতদূর গড়িয়েছে। আমি জানি ঋষির মাথাটা তুমিই খাচ্ছ তনু, কিন্তু এখন তুমি নও, আমার টার্গেট অন্য কেউ। মল্লিকা দেবীর এই ভয়ঙ্কর হুমকি কি তনু আর ঋষির জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দেবে? অন্যদিকে তুয়া ও অভিকের রসায়ন এক নতুন মোড় নিয়েছে। যে তুয়া এতদিন মুখ বুঝে সহ্য করেছে, সে আজ নিজের অধিকার আর আত্মসম্মানের জন্য ঋষির চোখের দিকে তাকিয়ে কথা বলতে শিখেছে। লাইনে দাঁড়িয়ে থাকার সেই চরম অপমানের মুহূর্তে তুয়ার রুখে দাঁড়ানো কি নতুন কোনো ঝড় বয়ে নিয়ে আসবে? আজ সেই চরম নাটকীয় মোড়ে দাঁড়িয়ে তনু আর ঋষির ভাগ্য কোন দিকে এগোবে? মল্লিকা দেবীর পরবর্তী চালটি ঠিক কী হতে চলেছে? তনু কি পারবে এই আসন্ন ঝড় থেকে নিজেকে আর ঋষিকে বাঁচাতে? মনের কোণে জমে থাকা এই হাজারো প্রশ্নের উত্তর খুঁজতে এক বুক আবেগ, চরম উৎকণ্ঠা আর টান টান উত্তেজনা নিয়ে চলুন সরাসরি প্রবেশ করা যাক আজকের মূল গল্পে। ভালোবাসার ছোঁয়া, পর্ব 19। পুরো গল্প জুড়ে আপনাদের একাকিত্বের সঙ্গী হিসেবে আপনাদের অনুভূতির প্রিয় বন্ধু আমি থাকব এবং আপনাদের মিস্টার অলোকেশ সরকার। হেডফোনটি কানে গুঁজে নিন, বাইরের কোলাহল থেকে নিজেকে দূরে সরিয়ে নিন আর হারিয়ে যান অনুভূতির এক পরম দুনিয়ায়। তুয়া ভালো করে ঘরের চারিদিকটা দেখতে থাকে। ওর মনটা খুব খারাপ হয়ে যায়। তারপর ঠাকুরের সিংহাসনটায় একবার প্রণাম করে বাইরে এসে দরজায় তালা দেয়। তখনই বস্তির বাকি সবাই এসে ওদেরকে ঘিরে ধরে নানা কথা বলে। তুয়া চলে যাচ্ছে বলে সবার মন খারাপ হয়। তনু সবাইকে বলে, আপনারা মন খারাপ করবেন না, তুয়া আমাদের কাছে খুব ভালো থাকবে। তাছাড়া মাঝে মাঝে আপনাদের সাথে দেখা করতেও আসবে। আর একটা কথা, এই বস্তি আপনাদের, আর আপনারাই এখানে থাকবেন। আমরা বস্তি ভাঙবো না। এই কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায়। তুয়ার ওনার কোট থেকে একটা চাবি খুলে শর্মা পিসির হাতে দিয়ে বলে, পিসি, এটা আমার দোকানের চাবি। আমি যতদিন না ফিরছি এই দোকানটার খেয়াল কিন্তু তুমি রেখো গো। আর দেখো কোনো খোদের ফুল না নিয়ে যেন ফিরে না যায়। তারপর তনু আর তুয়া গাড়িতে উঠে বেরিয়ে যায়। এদিকে ঋষি হসপিটাল থেকে ফিরে ঠাম্মাকে বলে, ঠাম্মা তাড়াতাড়ি তৈরি হই না, আমরা এখনই কলকাতায় ফিরবো। এক্ষুনি ফিরবো মানে? আমাদের তো এখনো বস্তি ভেঙে ফেলার কাজটা শেষই হয়নি। কারণ সকালে তো সবাই বলবে ঢোকার কথা। তাহলে ওসব আর কিছু হবে না, আমি সমস্ত কাজ বন্ধ করে দিয়েছি। কি? মল্লিকা দেবী অবাক হয়ে যায়। বন্ধ করে দিয়েছো? বন্ধ করে দিয়েছো মানেটা কি? কারণ আমি কারোর মাথার ছাদ কেড়ে নিতে পারবো না। ওই জমি আমি ওখানকার বাসিন্দাদের দান করে দিয়েছি। উকিল আঙ্কেলকে সব বলা হয়ে গেছে, উনি সবার নামে লিগাল পেপার বানিয়ে যার যতটুকু অংশ আছে তাকে সেটা দিয়ে দেবেন। এই কথা শুনে মল্লিকা দেবী ভীষণভাবে রেগে গিয়ে চিৎকার করে বলেন, তুমি কি পাগল হয়ে গেছো ঋষি? এত টাকার প্রপার্টি তুমি এভাবে দান করে দিলে? কার পারমিশনে করেছো তুমি এটা? তুমি জানো এটা আমাদের কত টাকার ক্ষতি হয়েছে? তুমি জানো? কিসের পারমিশন? জমিটা যখন আমার, সিদ্ধান্ত তো আমারই হবে। তাই আমার লাভ হলো না ক্ষতি হলো সেটা নিয়ে তো তুমি অত ভাবার কেউ নয়, বুঝলে? যাও রেডি হয়ে নাও।
এই বলে ঋষি উপরে চলে যায়। ঋষি চলে গেলে মল্লিকা দেবী ওনার ছেলে অবিনাশ বাবুকে ফোন করে বলেন, অবিনাশ, অবিনাশ, তোর ছেলের মাথাটা না পুরো খারাপ হয়ে গেছে রে, পুরো খারাপ হয়ে গেছে। একটার পর একটা ভুল ডিসিশন নিয়ে যাচ্ছে। আমি বাধা দিতে গেলে ওর কথাও শুনছে না। মা, এসব তুমি কি বলছো কি? তোমার নাতি তো তোমাকে ভগবান মানে, তোমার কথা তো তার কাছে বেদ বাক্য। এমন কি ঘটলো যে সেই নাতি তোমার কথাই শুনছে না? এই, তুমি কি আমাকে ব্যঙ্গ করছো? মানে এখানে কি ঘটছে না ঘটছে সেটা শুনলে তুমি বুঝতে পারবে যে আমি কেন এই সমস্ত কথা বলছি, তখনই ব্যঙ্গ করতে পারবে না তুমি। বেশ বেশ, বলো কি ঘটেছে, কি করেছে তোমার ঋষি? ঋষি ঋষি এখানে তার মাকে খুঁজে পেয়েছে। আর শুধু খুঁজে পেয়েছে তাই নয়, এখন সে তার মা আর তার মায়ের ওই অবৈধ সন্তানটাকে সাথে করে নিয়ে কলকাতায় বাড়িতে উঠতে চলেছে, মানে আমাদের বাড়িতে উঠতে চলেছে। এইসব শুনে অবিনাশ বাবু তো চমকে ওঠেন। তারপর বলেন, কাকে কাকে খুঁজে পেয়েছো? উমা? কিন্তু উমা তো সমরের সাথে আমেরিকাতে ছিল, ওরা দুর্গাপুরে কি করে এলো? তোমার মনে হয় সমর ওই উমার মতো মেয়ের সাথে ঘর করবে? হ্যাঁ, উমা যা টাকা পয়সা নিয়ে বাড়ি ছেড়েছিল সেই সমস্ত কিছু সমর উমার থেকে কেড়ে নিয়ে ওকে ফেলে রেখে দিয়ে চলে গেছে। তারপর থেকেই তো উমার ওই মেয়ে দুর্গাপুরের যে বস্তিটা আমরা ভাঙতে এসেছিলাম সেই বস্তিতেই থাকে। এসব তুমি কি বলছো? উমার একটা মেয়েও আছে? তবে আবার কি বলছি, হ্যাঁ? এখন তোমার ছেলে তাদেরকে সাথে নিয়ে বাড়িতে ফিরবে বলছে, আর তাতে সম্পূর্ণ মদত জোগাচ্ছে তোমার আদরের বৌমা তনু। না, উমাই বাড়িতে আসবে না। তুমি ঋষিকে বারণ করনি? বারণ করেছিলাম, কিন্তু ঋষি বলছে যদি ওর মা আর বোন ওই বাড়িতে থাকতে না পারে, ওদের যদি ওই বাড়িতে থাকতে দেওয়া না হয়, তাহলে ঋষি নিজেও ওই বাড়ি ছেড়ে চলে যাবে। এবার তুমি বলো আমি ঋষিকে ওই বাড়ি ছেড়ে চলে দিতে কি করে পারি? তাই বাধ্য হয়ে মেনে নিতে হচ্ছে আমাকে। না 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 না, এটা তুমি ঠিক করনি। তোমার এভাবে মেনে নেওয়া উচিত হয়নি। ঋষিকে তুমি বোঝাতে পারতে। বললাম তো, ও আমার কোনো কথা শুনছে না। তুমি কথা বলে দেখো। যেখানে তোমার কথা শুনছে না, তুমি কি মনে করো আমার কথা শুনবে? তাহলে আর কি, হ্যাঁ? বউ আর সৎ মেয়ের মুখ দেখার জন্য তুমি তৈরি হয়ে বসে থাকো। ঋষিকে ছাড়া আমি থাকতে পারবো না ঠিকই, তাই উমাকে মেনে নিতেই হবে। কিন্তু তোর মেয়েকে আমি মেনে নিতে পারবো না। ওকে যতবার আমার চোখের সামনে দেখবো, আমার শুধু উমার বিশ্বাসঘাতকতার কথা মনে পড়বে। আর আমি এটা ভেবেও অবাক হচ্ছি যে ঋষি কি করে উমার সমস্ত বাজে ব্যবহার ভুলে গিয়ে ওকে এই বাড়িতে আনছে। আমিও জানি না ঠিক কোন মন্ত্র ঋষিকে বশীভূত করা হয়েছে। যাই হোক, আজ সন্ধ্যার মধ্যেই আমরা ফিরছি। এই বলে মল্লিকা দেবী ফোনটা কেটে নিজের ঘরে চলে যায়। তুয়া আর তনু হাসপাতালে পৌঁছে দেখে ঋষি উমা দেবীকে অলরেডি অ্যাম্বুলেন্সে তুলে দিয়েছে। তুয়া বলে, আমি আমি মায়ের সাথে অ্যাম্বুলেন্সে করে যেতে চাই। ঠিক আছে, তবে কোনো সমস্যা হলে আমাদের কিন্তু ফোন করো। আমাদের গাড়ি অ্যাম্বুলেন্সের পিছনেই থাকবে। এই বলে তুয়াকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে দরজা বন্ধ করে দেয়। তুয়া ওর মায়ের পাশে বসে, তারপর অ্যাম্বুলেন্স ছেড়ে দেয়। ঋষি আর তনুর গাড়ি অ্যাম্বুলেন্সের পিছনে যেতে শুরু করে। এদিকে মল্লিকা দেবী আগেই অন্য গাড়িতে করে কলকাতার পথে রওনা দিয়ে দিয়েছেন। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, ঋষি আর তনু পিছনে বসে রয়েছে। ঋষি ভীষণ চুপচাপ আছে, সেটা দেখে তনু বলে, খুব কষ্ট হচ্ছে তাই না স্যার? ঋষি তনুর হাতটা জড়িয়ে ধরে বলে, জানো তনু, মা ছেড়ে যাওয়ার পর থেকে না আমি মাকে ভীষণ ঘৃণা করতাম। অনেক রাগ অভিমান ছিল মায়ের ওপর। মনে হতো কখনো যদি দেখা হয় তাহলে অনেক কথা শোনাবো, অনেক কষ্ট দেব। কিন্তু যখন মা আমার সামনে এলো, তখন মায়ের মুখটা দেখে আমার সব রাগ গলে জল হয়ে গেল। মনে হলো কতক্ষণে মাকে জড়িয়ে ধরবো। সেটাই তো স্বাভাবিক স্যার, এটাকেই তো বলে নারীর টান। আমি ভাবতাম মায়ের দ্বিতীয় সন্তানের জন্যই মা আমাকে ছেড়ে চলে গেছে, তাই সেই সন্তানকে আমি কখনো ক্ষমা করব না। আর তোকে প্রথমবার দেখে আমার সেটা মনে হয়েছিল যে এই মেয়েটাই আমার মাকে কেড়ে নিয়েছে, তাই ওর উপরে ভীষণ রাগ হয়েছিল আমার। কিন্তু যখন ওকে জানলাম, ওর সাথে কথা বললাম, তখন বুঝলাম আমি ভুল ছিলাম। হ্যাঁ, এটা ঠিক যে ওর পিতৃ পরিচয় আমি এখনো সঠিক জানি না, কিন্তু আমরা দুজনই এক মায়ের সন্তান। তাই ও আমার নিজের বোন। ও কাঁদলে আমার কষ্ট হয়, ওকে কেউ আঘাত দিলে আমার বুকে লাগে। আমি বলেছিলাম তো স্যার, তোমাকে একবার দাদা হিসেবে ভালোবেসে দেখুন। ওর প্রতি আপনার কোনো অভিযোগ অভিমান কিচ্ছু থাকবে না। আর যে পিতৃ পরিচয় নিয়ে আপনার মনে এখনো সংশয় রয়ে গেছে, দেখবেন সেটাও খুব তাড়াতাড়ি মিটে যাবে। তোমার কথাই যেন সত্যি হয় তনু। বিশ্বাস করো, আমি মা আর তুয়াকে সারা জীবন আগলে রাখতে চাই। আর যখন তুয়া আমার কাছে বস্তি না ভাঙার জন্য রিকোয়েস্ট করলো, আমার মনে হলো আমার ছোট বোন জীবনে প্রথমবার আমার কাছে কিছু আবদার করেছে। তাই আমি সঙ্গে সঙ্গে বস্তি ভাঙার সব কাজ বন্ধ করে দিই। এটা আপনি খুব ভালো একটা ডিসিশন নিয়েছেন। তবে সামনে আমাদের অনেকগুলো কাজ আছে। মাকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে হবে, তারপর সত্যিটা খুঁজে বের করতে হবে, আর খুব তাড়াতাড়ি ওই বাড়িতে মাকে আর তুয়াকে ওদের যোগ্য সম্মান সহ অধিকার সহ সমস্ত কিছু ফিরিয়ে দিতে হবে। হ্যাঁ, ঠিক বলেছ, এখন আমাদের অনেক কাজ। কলকাতায় পৌঁছতে ওদের প্রায় রাত 8টা বেজে যায়। অ্যাম্বুলেন্স এসে থামে কলকাতার সব থেকে বড় হসপিটালের সামনে। তারপর উমাদেবীকে ওখানে অ্যাডমিট করানো হয়। ডক্টরের সাথে কথা বলে তুয়াকে নিয়ে ওরা বাড়ির পথে রওনা দেয়। মল্লিকা দেবী অনেকক্ষণ আগেই বাড়ি ফিরে গেছেন। ঋষিদের গাড়ি মুখার্জি ম্যানশনের গেটে এসে থামে। গাড়ি থেকে প্রথমে ঋষি আর তনু নামে, তারপর তুয়া। নিজের চোখের সামনে এত বড় বাড়ি তুয়া জীবনে এই প্রথম দেখছে।
মাটিতে পা রেখেই ওর মনের মধ্যে ভয় আঁকড়ে ধরে। ঋষি আর তনু ড্রয়িং রুমের দিকে এগিয়ে যায়। দরজার সামনে গিয়ে দেখে বাড়ির সবাই ড্রয়িং রুমে বসে রয়েছে। ওরা ঢুকতেই সবাই ওদেরকে দেখে দাঁড়িয়ে পড়ে। তনু আর ঋষি একে অপরের দিকে তাকায় আর বুঝতে পারে ওরা এত শান্ত পরিবেশ মানে সেটা ঝড়ের পূর্বাভাস। ঋষি সবার উদ্দেশ্যে বলে, আমি একজনকে নিয়ে এসেছি যে আজ থেকে এই বাড়িতেই থাকবে, এই বাড়ির একজন সদস্য হয়ে। ঋষির কথাটা শেষ হতে তুয়া ঋষি আর তনুর পেছন থেকে এসে সকলের সামনে গিয়ে দাঁড়ায়। ঋষি তুয়াকে দেখিয়ে বলে, ওর নাম তুয়া। তুয়াকে দেখে অবিনাশবাবু রাগে লাল হয়ে ওঠেন। আপনারা যারা নিয়মিত আমাদের পাশে থাকেন তাদের প্রতি আমাদের অনেক ভালোবাসা, কিন্তু আপনাদের লাইক আর সাবস্ক্রাইবের হার কমে যাওয়ায় আমরা বুঝতে পারছি না আমাদের গল্পগুলো আপনাদের কতটুকু ভালো লাগছে। যদি আমাদের উপস্থাপনা বা গল্পে কোনো খামতি থাকে তবে তা আমাদের অবশ্যই জানান। আপনাদের উৎসাহ ছাড়া এই পথ চলা আমাদের পক্ষে অসম্ভব। ভালো লাগলে চ্যানেলটির সাথেই থাকুন। আমাদের এই ছোট ছোট প্রচেষ্টাগুলো তখনই সার্থক হয় যখন আপনাদের ভালোবাসা আমাদের সাথে থাকে। ইদানিং লক্ষ্য করছি আপনারা হয়তো আমাদের গল্পগুলোতে আগের মতো সাড়া দিচ্ছেন না, যা আমাদের কিছুটা ভাবিয়ে তুলছে। আপনাদের কোনো গঠনমূলক মতামত বা অভিযোগ থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা নিজেদের আরও উন্নত করার চেষ্টা করব। আর যদি গল্পটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিনীত অনুরোধ রইল। অবিনাশবাবুকে অমন রেগে থাকতে দেখে তো একটু ভয় পেয়ে তনুর হাত শক্ত করে ধরে ফেলে। অবিনাশবাবু ঋষির কাছে এগিয়ে এসে বলেন, তুই ওকে এই বাড়িতে কেন এনেছিস? কেন, এই বাড়িতে আমি কি কাউকে আনতে পারি না? মলয়বাবু বলেন, আহা ঋষি, দাদা কথাটা ওরকম ভাবে বলেনি। তোর বাড়ি, তুই যখন খুশি যাকে খুশি নিয়ে আসতে পারিস, তবে সবকিছু জেনে শুনে ওকে আনাটা কি মানে উচিত হলো কি? সেই কৈফিয়ত আমি কাউকে দেব না। অবিনাশবাবু ও মুখে যাই বলুক, কিন্তু মনে মনে তোয়ার দিকে তাকিয়ে ভাবেন, মেয়েটার চোখ দুটো একেবারে উমার মতো হয়েছে। তারপর বলেন, কিন্তু ও একা কেন? মাঝে বললো ঋষি উমাকেও নিয়ে আসবে। কই, দেখছি না তো। সব বলছি। তনু অবিনাশবাবুর মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর ভালো করে তুয়ার মুখটা দেখে, মনে মনে হাসে আর বলে, যে যাই বলুক, তোয়া এই বাড়িরই মেয়ে। কারণ বাবার সঙ্গে তোয়ার মুখের আদলে পুরো মিল রয়েছে। আর কপালের ডান দিকের ওই তিলটা, সেটাও তো হুবহু বাবার মতোই। ঋষি তনুকে বলে, তনু তুয়াকে উপরে নিয়ে যাও, আমাদের পাশের রুমে ওর থাকার ব্যবস্থা করে দাও। সকাল থেকে বেচারি কিছু খায়নি, তাড়াতাড়ি খাবারের কিছু একটু ব্যবস্থা করো। কথাটা শোনা মাত্রই তনু তুয়াকে নিয়ে ওপরে যেতে গেল। সিঁড়িতে এক পা রাখতেই মল্লিকা দেবী ওদের বাধা দিয়ে বললেন, দাঁড়াও তনু, ওই মেয়ে ওপরে যাবে না। তনু আর তুয়া থমকে দাঁড়ায়। কিন্তু কেন ঠাম্মি? শোনো ঋষি, তুমি ওকে এই বাড়িতে আনবে বলেছিলে, আমি রাজি হয়ে গেছি, কিন্তু ওপরে আমাদের ফ্যামিলি মেম্বারদের ঘর, তাই ওকে ওখানে তো রাখা যাবে না। ও নিচের গেস্ট রুমেই থাকবে। তুমি মনে হয় আমার কথাটা ভালো করে শোনোনি ঠাম্মি। আমি তুয়াকে এই বাড়ির গেস্ট হিসাবে নয়, সদস্য হিসাবে নিয়ে এসেছি। তাই এই বাড়িতে ফ্যামিলির বাকি লোকজন ঠিক যেভাবে থাকে ও ঠিক সেইভাবেই থাকবে। এইসব ঝামেলা দেখে তুয়া বলে উঠলো, আমি আমি এখানে থাকতে চাই না। মানে আমি তো প্রথমেই বলেছিলাম এই বুড়িটা শান্তিতে থাকতে দেবে না। আজকে ওর জন্য তো আমার মা অসুস্থ হয়ে হসপিটালে পড়ে আছে। আমাকে ছেড়ে দাও তনু, আমাকে ছেড়ে দাও। আমি হসপিটালে গিয়ে মায়ের কাছেই থাকবো। কোন মা সুস্থ হয়ে গেলে মাকে নিয়ে আমি বস্তিতে ফিরে যাবো। কোন মল্লিকা দেবী তুয়ার কথা শুনে ভীষণ রেগে গিয়ে কিছু একটা বলতে যাবে, তখনই ঋষি বলে উঠলো, তুয়া, আমি এত তর্ক পছন্দ করি না। আমি যখন বলেছি তুমি এখানে থাকবে তখন তুমি এখানেই থাকবে। এখন তনুর সাথে উপরে গিয়ে ফ্রেশ হয়ে নাও, যাও। তনু তুয়াকে টেনে নিয়ে উপরে চলে যায়। ওরা চলে গেলে ঋষি বলে, তুয়া কিন্তু অতীতের কোনো ঘটনা জানে না, ওকে আমরা কিছুই বলিনি। ও শুধু জানে ওর মায়ের ট্রিটমেন্টের জন্য ওদের আমি কলকাতায় এনেছি। তাই সবাই মাথায় রেখো, তুয়া যেন এই বাড়িতে কোনো রকম ভাবে অসম্মানিত না হয়, না হলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এই বলে সবাইকে অবাক করে দিয়ে ঋষি উপরে চলে যায়। এদিকে তুয়া তনুর সাথে রুমে ঢুকে দেখে বিশাল বড় ঘরের ঠিক মাঝখানে একটা খাট, তার ডান দিকে কাঠের নকশা করা একটা টেবিল। ঘরে বেশ দামি ঝাড়বাতি লাগানো, কত রকমের জিনিস দিয়ে সাজানো। তুয়া এত দামি জিনিস এর আগে কখনো দেখেনি, তাই একটু ঘাবড়ে যায়। তারপর বলে, তোমাদের এই বাড়িটা দেখতে ঠিক যতটা সুন্দর, এই বাড়ির মানুষগুলো কিন্তু ঠিক ততটাই খারাপ। কিছু মনে করো না, মানে শুধু তুমি চাও। হ্যাঁ, আর তোমার এই পরটা হেব্বি খারুস লোক মাই। কথাটা তুমি ভুল বলনি, আমার বরটা খুব খারুস, কিন্তু ওনার মনটা খুব ভালো। তবে বাড়ির বাকি সবাই যে খারাপ তা কিন্তু নয়। তো আগে তোমার সবার সাথে আলাপ হোক, তখন তুমি নিজেই সেটা বুঝতে পারবে। আমার সবাইকে অত বুঝে বাবু কাজ নেই, আমি এখান থেকে যেতে পারলেই বাঁচি। তোয়া, আমি তোমাকে বলেছি না, এমন কথা আর কখনো বলবে না। ঋষি স্যার নিজে তোমাকে এই বাড়িতে এনেছেন, উনি তোমাকে বোন বলে ডেকেছেন, তাই তুমি তোমার নিজের অধিকারে এই বাড়িতে থাকবে। এখন তুমি যদি বারবার এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলো, তাহলে তো সেটা স্যারকে অপমান করা হবে, তাই না? আমি তোমায় বলছি, তুমি একটা বার ওনাকে মন থেকে দাদা বলে মেনে দেখো,
মানুষটাকে ভরসা করে দেখো তো, কথা দিচ্ছে তুমি ঠকবে না গো। জানো তনু, আমি ছোট থেকে ভাবতাম আমার যদি কোনো ভাই অথবা দাদা থাকতো তাহলে খুব ভালো হতো। মানে বস্তিতে আমার সব বন্ধুদের দেখতাম প্রতি বছর ওরা রাখি আর ভাই ফোটার দিনগুলোতে কত আনন্দ করে, কিন্তু আমার না মনটা খারাপ হয়ে যেত, আমি এক পাশে বসে থাকতাম। এখন থেকে আর মন খারাপ হবে না, আর মন খারাপ করতে হবে না, কারণ তুমি প্রতি বছর ঋষি স্যারকে ভাই ফোটাও দেবে আর রাখিও পড়াবে, ঠিক আছে? এসব তুমি কি বলছো তনু? মানে উনি আমার মতো একটা বস্তির মেয়ের হাত থেকে রাখি পড়বে, ভাই ফোটা নেবেন? বলেছি না, বারবার এই কথাটা তুমি বলবে না। উনি যখন তোমাকে বোন বলে ডেকেছেন তখন নিশ্চয়ই বোনের সমস্ত অধিকার তোমাকে দেবেন, তাই উনি রাখিও পড়বেন আর ভাই ফোটাও নেবেন। এমন সময় নেহা ওদের ঘরে এসে বলে, তনু আমি চলে যাচ্ছি রে, তোর সাথে তো আর কথা বলা হলো না। তনু নেহাকে জড়িয়ে ধরে। আমি তোর সাথে দেখা করতে যাচ্ছিলাম, আজকে রাতটা থেকে জানো রে প্লিজ। না রে, শ্বশুরমশাই কল করেছিলেন, আমাকে যেতে হবে, নিচে রানা অপেক্ষা করছে। তুই বাড়িতে ভালো আছিস তো রে? আমি একদম ঠিক আছি। তারপর তনু তুয়ার সাথে নেহার পরিচয় করিয়ে দেয়। তো ও হলো নেহা, ঋষি স্যারের কাকার মেয়ে আর আমার বেস্ট ফ্রেন্ড। তোমাকে যার কথা বলেছিলাম মনে আছে তো? হ্যাঁ নমস্কার, হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে। তুমি কোথায় যাচ্ছ দিদি? আমি তো অষ্টমঙ্গলা এসেছিলাম, আজ শ্বশুর বাড়ি ফিরে যাচ্ছি, কাছেই আমার শ্বশুর বাড়ি। একদিন তোর সাথে এসো, খুব ভালো লাগবে তোমার। আচ্ছা বেশ। নেহা তনুর সাথে কথা বলে ঘর থেকে বেরিয়ে যায়। তারপর তনু ওয়াশরুমের কোথায় কি রাখা আছে সবকিছু তুয়াকে বুঝিয়ে দিয়ে বলে, তুমি স্নান করে ফ্রেশ হয়ে না। তুয়া ওয়াশরুমের নানা রকম মডার্ন এমিনিটিস দেখে বলে, বাবা, তোমাদের বাথরুমে কত রকমের কল লাগানো হয়েছে গো। কোনটা দিয়ে গরম জল বেরোয়, কোনটা দিয়ে ঠান্ডা জল বেরোয়, আর কোনটা দিয়ে ঝর্ণা বেরোয়। আরে ওই বড় গামলাটা কিসের? ওটা মানে কি করে তোমরা ওটাতে? ওটা গামলা নয়, ওটাকে বাথটাব বলে। ওটাতে শুয়ে শুয়ে স্নান করার জন্য ওটা ব্যবহার করা হয়। তোমার ইচ্ছে হলে তুমি ওটাতেও স্নান করতে পারো। আরে না বাবা, থাক থাক থাক, ওটা হিরোইনদের মতো আমি স্নান করতে পারবো না। বুঝেছি, তোমরা এই বড় লোকেরা এত সব কায়দা করে কল চালিয়ে স্নান করো বলেই তোমাদের এত দেরি হয়। আর আমাদের বস্তিতে ভালোই ছিল, কল তোলায় সবাই মিলে লাইন দিয়ে দাঁড়াতাম, তারপর যে যার মতো বালতি ভরে মগ দিয়ে জল ঢেলে ঝপা ঝপ স্নান করতাম। এখানেও বালতি আছে, মগ আছে, তুমি যেরকম ভাবে ইচ্ছা স্নান করো। আমি যাই, তোমার খাবারের ব্যবস্থাটা করি। খাবারের কথা শুনে তুয়ার মন খারাপ হয়ে যায়। তুয়া বলে, জানো তো, আমি দোকান থেকে না ফেরা পর্যন্ত না মা খেত না, কত বেলা হয়ে যেত তবু বসে থাকতো, আমি এলে একসাথে খাবে বলে। মা আর আমি কবে আবার একসাথে খেতে পারবো কে জানে। আচ্ছা, আমার মা ঠিক হয়ে যাবে গো। তনু তুয়ার মনের অবস্থা বুঝতে পারে। তারপর ওকে জড়িয়ে ধরে বলে, চিন্তা করো না, তোমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, আমরা আছি তো। তারপর শুধু তুমি নয়, আমরা সবাই একসাথে খাবার খাবো। নিজের মনকে তুমি শক্ত করো তুয়া। এই বলে তনু ওখান থেকে চলে যায়। তুয়া স্নান করে জামা কাপড় পাল্টে বিছানায় গিয়ে বসে। তারপর মনে মনে বলে, আই বাস, এত নরম বিছানা, আমার তো মনে হয় আজ আমি ঘুমোতেই পারবো না, আমার ঘুমই হবে না। যেখানেই বসি সেখানটাই ঢুকে যাচ্ছে মারি, এমন বিছানায় শোয় কি করে দেবো? এদিকে নেহা তুয়ার ঘর থেকে বেরিয়ে ঋষির সাথে দেখা করতে ঋষির ঘরে ঢোকে। ঋষি সবে তখন ফ্রেশ হয়ে সোফায় বসেছে। নেহা হেসে বলে, কেমন আছিস দাদা ভাই? আমি ভালো আছি, তুই ঠিক আছিস তো? আর রানা তোর খেয়াল রাখছে তো? এখনো পর্যন্ত সব ঠিক আছে। বলছি দাদা ভাই, তোর কাছে আমার কিছু চাওয়ার ছিল। কি চাই বল না। মানে ভাবছিলাম অনেকদিন ধরেই বলবো, আমি আসলে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে পড়তে যেতে চাই। তোর মনে আছে আমি বিয়ের আগে এন্ট্রান্স দিয়েছিলাম, সেটা চান্স পেয়ে গেছি। ওরা মেল করেছিল আর আমি ওদের কনফার্মও করে দিয়েছি। এ তো দারুণ খবর, কিন্তু তুই আমার কাছে কি চাস সেটা একটু আমাকে বুঝিয়ে বলতে পারবি? আসলে আমার কাছে তো কোনো টাকা নেই, মানে এতদিন আমার যা কিছু দরকার হতো হয় তুই না হলে বাবা অথবা জেঠু দিত, তাই ওখানে পড়তে যাওয়ার খরচটা যদি তুই দিতিস তাহলে খুব ভালো হতো। মানে এই টাকাটা না আমি রানার কাছ থেকে নিতে চাই না, আপাতত না হয় টাকাটা ধার হিসাবে দে, আমি পরে তোকে শোধ করে দেবো। খুব বড় হয়ে গেছিস তাই না? তুই পড়তে যাবি, আমি তোকে টাকা দেবো, সেই টাকা আবার তুই আমাকে পরে ফেরত দিয়ে দিবি। এত পাকামি তোমায় করতে কে বলেছে? এসব পাকামি করতে হবে না। তোর স্টাডির সমস্ত দায়িত্ব আমার। এই দাদা যতদিন বেঁচে আছে তোর কোনো চিন্তা নেই। থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই। শুধু একটাই রিকোয়েস্ট, তুই এই ব্যাপারে প্লিজ ঠাম্মাকে কিছু জানাস না। বেশ, তাই হবে। তুই শুধু একটা সত্যি কথা বল, তুই পড়তে চাস বলে ওখানে যাচ্ছিস নাকি বিয়েটার থেকে পালাচ্ছিস? রানা কি তোর সাথে কিছু করেছে? প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্যেই মিস্টার অলোকেশ সরকার প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর গল্পগুলো নিয়ে আসেন। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। তাই গল্পটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনার অনুভূতি। ঋষির প্রশ্নের কাছে তনু বোবা হয়ে থাকে আর মনে মনে ভাবে, ও আর নতুন করে কি করবে দাদা ভাই? ও তো আমাকে ভালোই বাসে না। ও বিয়ের আগে যেমন ছিল এখনো ঠিক সেই রকমই আছে। তাছাড়া কাল রাতে যা হলো তারপর ওর থেকে আমি আর কোনো কিছু আশা করি না।
নেহাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে ঋষি ধাক্কা দিয়ে বলে, কিরে কিছু বল। রানা কি কিছু করেছে তোর সাথে? না 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 দাদা ভাই, ও যেমন ছিল তেমনই আছে। ওর কথা ছাড়, আমার নিজের আমি আমি নিজের ইচ্ছাতেই পড়তে যেতে চাইছি। ঠিক আছে, যা ব্যবস্থা করার আমি করে দেবো। তুই যা চাস তাই হবে। তুই তোর ক্যারিয়ারটা নিজের মতো করে তৈরি কর। আমি আর তনু সব সময় তোর পাশে থাকবো। নেহা ঋষিকে জড়িয়ে ধরে। ঋষি নেহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমি চাই তুই সব সময় ভালো থাক। সব সময় মাথায় রাখবি তোর দাদা ভাই আছে তোর পাশে। আচ্ছা, তোর যাওয়ার ডেট কবে? সামনের মাসে যেতে হবে, এখনো এক্সাক্ট ডেটটা আসেনি। আমি জানতে পারলে তোকে বলে দেবো। ঠিক তখনই তনু ঘরে ঢোকে, দেখে দুই ভাই বোনের চোখেই জল, তাই বলে, কি ব্যাপার, দুই ভাই বোন এমন কান্নাকাটি করছে কেন? এটা আমার আর আমার দাদার ব্যাপার, তাই কোনো বৌদি ভাই নট এলাও। তনু হেসে ওঠে। তারপর নেহা কিছুক্ষণ তনুর সাথে কথা বলে ওখান থেকে চলে যায়। নেহা চলে গেলে তনু ঋষিকে জড়িয়ে ধরে। ঋষি অবাক হয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার ম্যাডাম, আজ সূর্য কোন দিকে উঠেছে? আপনি আমায় নিজে থেকে জড়িয়ে ধরছেন। আজ আপনি যেভাবে মার দুয়ার হয়ে কথা বললেন, বস্তির মানুষগুলোর পাশে দাঁড়ালেন, সেগুলো দেখে আমার এতদিন আপনার প্রতি জমে থাকা সমস্ত রাগ অভিমান সব করে জল হয়ে গেল। আমি আজ খুব খুশি, খুব আপনাকে ভীষণ জড়িয়ে ধরতে ইচ্ছা করছে। তাই এত যখন খুশি, তাহলে তো শুধু জড়িয়ে ধরলে হবে না। এই বলে ঋষি তনুর ঠোঁটে একটা চুমু দেয়, আর তনু আজ ঋষিকে কোনো বাধা না দিয়ে নিজেও ঋষির ঠোঁট দুটো দখল করে নেয়। তারপর বেশ কিছুক্ষণ ওরা ওইভাবেই একে অপরকে ভালোবাসায় আবদ্ধ করে রাখে। কিছুক্ষণ পরে ঋষি বলে, এভাবে আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ। যাও, অনেকক্ষণ এসেছো, একটু ফ্রেশ হয়ে নাও। তোমাকে খেতে দিয়ে দিয়েছো? হ্যাঁ, খাবার পাঠিয়ে গেছে। এই বলে তনু ওয়াশরুমে চলে যায়। এদিকে নেহা রানার সাথে শ্বশুর বাড়ি ফিরছে। ড্রাইভার ড্রাইভ করছে, ওরা দুজনেই পিছনের সিটে পাশাপাশি বসে জানলা দিয়ে অন্ধকার রাস্তার আলো আঁধারির দৃশ্য দেখছে। কেউ কারোর সাথে কথা বলছে না। নেহা মনে মনে ভাবে, আমার জীবনটাও এই রাস্তার মতো, শুধু বয়েই চলেছে। তবু তো এই রাস্তা জানি, রাতের আঁধার কাল সূর্য উঠলেই কেটে যাবে, আবারও চারিদিক আলো হবে, আবারও প্রকৃতির সবুজ দেখা যাবে। কিন্তু আমি তো সেটাও জানি না যে আমার জীবনের আধার আদৌ কোনোদিনও কাটবে কিনা। আমি তো শুধু মরে যাওয়ার পেছনে ছুটে চলেছি। কাল রাতের ঘটনায় আমি ভালোই বুঝে গেছি রানার জীবনে আমার কোনো গুরুত্ব নেই। এরপর আর রানার সাথে থাকা আমার মানায় না। মনে মনে এই সমস্ত বলে বিয়ের পর ওর সাথে ঘটে যাওয়া এতদিনের বাজে স্মৃতিগুলো ভাবতে থাকি আর বলে, বৌভাতের দিন রাতে তোমার বন্ধুরা আমার নামে মিথ্যে কথা বলেছিল রানা, কিন্তু তুমি সেদিন সবার সামনে আমাকে অপমান করেছিলে। আমার থেকে বেশি তোমার বন্ধুদের তুমি বিশ্বাস করেছিলে, গুরুত্ব দিয়েছিলে। সেদিন আমার বলা একটা কথাও তুমি বিশ্বাস করনি। তারপর আবার অষ্টমঙ্গলের দিন রাতে যে পার্টিতে রানা জোর করে নেহাকে নিয়ে গিয়েছিল, সেই পার্টির ঘটনাগুলো মনে করে চোখ থেকে জল ফেলে আবারও মনে মনে নেহা বলে, আবারও ওই দিনের রাতের পার্টিতে আমাকে তুমি জোর করে নিয়ে গেলে। আমি তো বারবার যাবো না বলেছিলাম রানা, তাও তুমি জোর করে আমাকে নিয়ে গেলে। শুধু তাই নয়, মা বাবাকে মিথ্যে কথা বলে ওদেরকে দিয়ে আমাকে রাজি করালে। আর আমি শুধু তোমার সম্মানের কথা ভেবে যখনই পার্টিতে গেলাম। এই বলে নেহা সেই রাতের কথাটা মনে করে। রাতে ঘটে যাওয়া ঘটনাগুলো যেন ছবির মতো চোখের সামনে ভেসে ওঠে। একটা সুন্দর কালো মুসলিম শাড়ি পরে নেহা সেদিন পার্টিতে গিয়েছিল। প্রায় রাত 8টা নাগাদ রানা নেহাকে নিয়ে পার্টিতে পৌঁছায়। পার্টিতে অনেক লোক ছিল, সবাই রানার সাথে নেহাকে দেখে অবাক নজরে তাকিয়ে থাকে। পার্টিতে ঢুকতে না ঢুকতেই রানার বন্ধু সায়ন বলে, কি ব্যাপার, তুই ওকে নিয়ে এসেছিস কেন? ওকে ওর জায়গাটা বোঝাতে, আমার লাইফে তোদের গুরুত্বটা কতটা সেটা বোঝাতে আজকে ওকে নিয়ে এসেছি। কিন্তু তোর বউ পার্টি কিছু বলছে কি? তোরা আছিস কি করতে, তোরা বুঝিয়ে দে। এই বলে রানা ড্রিঙ্ক সেকশনে চলে যায়। সেখানে গিয়ে নিজের মতো করে ড্রিঙ্কস খেতে খেতে বন্ধুদের সাথে গল্প করে। হঠাৎ সায়ন এসে বলে, রানা, তুই সত্যি করে বলতো নেহার সাথে কি করতে চাইছিস? আরে তেমন কিছু না, ওকে আমার এই লাইফটা দেখাতে চাইছি। আমি কিসে খুশি থাকি সেটা ওর নিজের চোখে দেখুক। এই শুনে সায়ন বাঁকা হাসি দিয়ে উঠে যায়। নেহা একটা সাইডে চুপ করে দাঁড়িয়েছিল। সায়ন একদম নেহার গায়ের কাছে গিয়ে ইচ্ছে করে বলে, আরে নেহা, বলছি এভাবে এখানে দাঁড়িয়ে থাকলে হবে? একবার তাকিয়ে দেখো, দেখো 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 রানার কি অবস্থা। রানাকে এভাবে এতগুলো মেয়ের সাথে দেখে তোমার তো খারাপ লাগবেই। হাজারো তুমি তোর বউ, এই কারণেই তো তোকে পার্টিতে আনতে বারণ করেছিলাম, কিন্তু আমার আমার ব্যাড লাক, তুমি আমাকেই ভুল বুঝলে। নেহা তাকিয়ে দেখে রানা এক হাতে মদের গ্লাস আর অন্য হাত সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার কোমরে দিয়ে গানের তালে তাল মিলিয়ে দুজনে নাচ করছে। মেয়েটাও রানাকে জড়িয়ে ধরে আছে। এই দেখে সহ্য করতে না পেরে নেহা রাগের মাথায় মেয়েটাকে রানার থেকে সরিয়ে জোরে একটা থাপ্পড় মারে। চারিদিকে সবাই চুপ করে দাঁড়িয়ে যায়। রানা নেশার ঘরে ছিল। মেয়েটাকে ওইভাবে নেহা মারায় রানা নেহার উপরে রেগে গিয়ে নেহাকেও একটা চড় মারে। ততক্ষণে গান বন্ধ হয়ে গেছে, সবাই ওখানে জড়ো হয়ে গেছে। নেহা গালে হাত দিয়ে রানার দিকে তাকিয়ে থাকে। দূর থেকে দাঁড়িয়ে রানার বন্ধুরা মুখ টিপে হাসে। রানা রেগে চিৎকার করে বলে,
তুমি রোশনির গালে চড় মারার সাহস কি করে পেলে? তাহলে তুমি আমায় মারলে? বেশ করেছি, মেরেছি। প্রয়োজন পড়লে আবার মারবো। আমার বন্ধুকে অপমান করার সাহস তোমার কি করে হয়? তুমি এক্ষুনি রোশনিকে সরি বলবে। আমি কোনো অন্যায় করিনি, তাই ক্ষমা আমি চাইবো না। না, তুমি এরকম একটা অসভ্য মেয়েকে বিয়ে করেছো কিভাবে বলো তো? ও শুধুমাত্র তোমার বউ বলে আমি আজকে ওকে ছেড়ে দিলাম, তাহলে আমার গায়ে হতে পারে ফল আমি ওকে ঠিক বুঝিয়ে দিতাম। ছি ছি নেহা, তুমি আমার বন্ধুদের সামনে আজ আমার যে অপমানটা করলে না, আমি কখনো ভুলবো না। একটা কথা কান খুলে শুনে রাখো, আমার জীবনে তোমার কোনো গুরুত্ব নেই। আমি শুধুমাত্র বাবার কথায় তোমায় বিয়ে করেছি, তাই বেশি স্ত্রীর অধিকার দেখানোর চেষ্টা করো না। আজকের এই চটটা সব সময় মনে রাখবে। আমার বন্ধুদের আর কখনো যদি অপমান করো, তাহলে এর থেকেও না আমার আরো খারাপ রূপ দেখবে তুমি। গেট আউট। তুমি আজ যেটা করলে তা আমি সারাটা জীবন মনে রাখবো না। তুমি আজ সবার সামনে নিজের স্ত্রীকে অপমান করলে তো। তোমার এই কাজের জন্য একদিন তোমাকে পস্তাতে হবেই, কিন্তু তখন হয়তো আমি আর থাকবো না। এই রানা কখনো তোমার মতো একটা মেয়ের জন্য পস্তাবে না। এখানে দাঁড়িয়ে থেকে আর আমার সময় নষ্ট করো না, বেরিয়ে যাও এক্ষুনি। নেহা আর 1 মিনিটও না দাঁড়িয়ে ওখান থেকে বেরিয়ে যায়। তারপর কোনো দিকে না তাকিয়ে নিজের মতন করে কাঁদতে কাঁদতে একটা ট্যাক্সিতে উঠে বাড়ি চলে আসে। সেদিন রাতে রানা প্রায় 3টে নাগাদ বাড়ি ফেরে। নেশার ঘরে নেহা কোথায় আছে না দেখেই শুয়ে পড়ে। পরের দিন সকালে অফিসে বেরোনোর সময় নেহাকে বলে যায়, বিকেলে রেডি হয়ে থাকো, তোমাকে বাড়ি নিয়ে যেতে আসবো। আর হ্যাঁ, কালকে যে কথাগুলো বলেছিলাম সেগুলো যেন সব সময় মনে থাকে। ঘটনাটা সম্পূর্ণ মনে করে নেহার চোখে জল চলে আসে। চোখের জলও মুছে তারপর নিজেকে বলে, আমি ভুল ভেবেছিলাম যে তুমি শুধরে যাবে রানা, কিন্তু এখন আমি বুঝে গেছি তুমি কোনোদিনও বদলাবে না, কোনোদিনও স্ত্রীর সম্মান তুমি আমায় দেবে না। আর তাই আমি নিউ ইয়র্ক চলে যাওয়ার ডিসিশনটা নিয়েছি। আর মাত্র 1 মাস, তারপর তুমি চাইলেও আর আমাকে খুঁজে পাবে না। এইসব ভাবতে ভাবতেই গাড়ি এসে রানার বাড়ির সামনে দাঁড়ায়। রানা নেমে প্রথমে ভিতরে চলে যায়, তারপর নেহা নেমে ভিতরে ঢোকে। ঢোকার সময় মনে মনে বলে, আজ থেকে তুমি এক নতুন নেহাকে দেখতে পাবে রানা। এবার নেহার খেলা শুরু হবে, তুমি দেখো শুধু আমি কি করি। ঘরে ঢুকেই নেহা শ্বশুর মশাইয়ের কাছে গিয়ে ওনাকে নমস্কার করে। পাশে ওনার সেক্রেটারি বসে আছেন। রানাও বাবার পাশে বসে ফোন দেখছে। তারপর নেহা বলে, বাবা, আমার আপনার কাছে একটা অনুমতি নেওয়ার আছে। শরৎবাবু আর রানা দুজনেই নেহার দিকে তাকায়। শরৎবাবু বলেন, কিসের অনুমতি মা? এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য আপনার কাছে আমার অনুমতি চাই বাবা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্যেই মিস্টার অলোকেশ সরকার প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর গল্পগুলো নিয়ে আসেন। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। তাই গল্পটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনার অনুভূতি। নেহার মুখে চলে যাওয়ার কথা শুনে শরৎবাবু যেন আকাশ থেকে পড়েন। তিনি বলেন, এইসব তুমি কি বলছো মা? তুমি তো আমার এই বাড়ির লক্ষ্মী, তুমি বাড়ি ছেড়ে চলে যাবে মানে? আমায় ক্ষমা করে দিন বাবা, কিন্তু আপনার ছেলের সাথে এক ছাদের তলায় আমার পক্ষে থাকা আর সম্ভব নয়। আমাকে খুলে বলো তোমা, কি হয়েছে? রানা কি আবার কিছু করেছে? আচ্ছা বাবা, আপনি তো বলেন আমি নাকি এই বাড়ির লক্ষ্মী, তাই সেই লক্ষ্মীকে যখন তখন যেখানে সেখানে অপমান করা যায়? কি বললে তুমি? অপমান? কে তোমাকে অপমান করেছে? আপনার ছেলে। ও গতকাল আমাকে জোর করে ওর বন্ধুদের দেওয়া একটা পার্টিতে নিয়ে গিয়েছিল, আর সেখানে সকলের সামনে আমাকে যা নয় তাই বলে অপমান করেছে। শুধু অপমান করেও শান্তি পাইনি, সবার সামনে আমার গালে চড় পর্যন্ত মেরেছে। আপনি বলুন, এরপরেও কি আমার ওর সাথে থাকা উচিত বাবা? নেহার কথা শুনে শরৎবাবু উঠে দাঁড়িয়ে পড়েন। তারপর খুব রেগে জিজ্ঞাসা করেন, কি রানা তোমার গায়ে হাত তুলেছে? এই বলে রানার জামার কলার ধরে রানাকে টেনে তুলে সজোরে গালে একটা চড় মারেন। তারপর বলেন, তোর এত বড় সাহস, তুই আমার বাড়ির লক্ষ্মীকে অসম্মান করিস, তাও তোর ওই কুলাঙ্গার বন্ধুগুলোর সামনে? এর শাস্তি তোকে পেতেই হবে। এই বলে তিনি আরো একটা চড় মারেন। পাশে বসে থাকা শরৎবাবুর সেক্রেটারি কোনো মতে ওনাকে আটকান। রানা মাথা নিচু করে বলে, সরি বাবা। সরিটা আমাকে নয়, নেহাকে বলো। তার প্রয়োজন নেই বাবা, সবার সামনে অপমান করে গায়ে হাত তুলে এখন বন্ধ ঘরে ক্ষমা চেয়ে কি লাভ? আমার সম্মান তো আর ফিরে আসবে না। ও কাল আমার সাথে যা করেছে তাতে আমি সবার সামনে হাসির পাত্র হয়ে গেছি। ওর বন্ধুরা আমাকে নিয়ে ঠাট্টা তামাশা করছে। আমি বুঝতে পারছি মা, রানা খুব বড় অন্যায় করে ফেলেছে। ও সংসারী ছেলে নয় সেটা আমি জানতাম, তা বলে মদ খেয়ে নিজের স্ত্রীকে বাইরের লোকের সামনে অসম্মান করবে এটা আমি ভাবিনি। রানা আজ আমার মাথাও হেট করে দিয়েছে। আসলে ওর বন্ধুগুলোই একদম ভালো না। নিজের স্বামী যখন অন্য মেয়ের জন্য স্ত্রীর গায়ে হাত তুলে অপমান করে, তখন বাইরের লোককে আর কি দোষ দেবো বাবা? তারা তো অসম্মান করবেই। তাই এই অসম্মান নিয়ে আমি ওর সাথে আর থাকতে পারবো না। সেই জন্যই এই ডিসিশনটা আমি নিয়েছি। আমি বুঝতে পারছি মা, তুমি রানার উপরে রেগে আছো, সেটাই স্বাভাবিক, কিন্তু প্লিজ বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা তুমি বলো না। এই বুড়ো বাবাটার কথা অন্তত একটু ভাবো।
আচ্ছা, রানা কি করলে তুমি এই ডিসিশন বদলে নেবে আমাকে বলো। রানা তাহলে সেটাই করবে? ঠিক আছে, তাহলে আমি যা চাইবো রানাকে সেটাই করতে হবে। ঠিক আছে, তুমি কি চাও বলো মা। রানা সেটাই করবে, আমি কথা দিচ্ছি। আমি চাই কাল পার্টিতে যারা ছিল, মানে ওর বন্ধুরা এবং ওখানে থাকা সমস্ত স্টাফ, তাদের সকলের সামনে রানা আমার কাছে ক্ষমা চাক। আর শুধু রানার ক্ষমা চাইলেই হবে না, যে মেয়েটার জন্য আমার গায়ে হাত তুলেছে সেই মেয়েটাকেও ক্ষমা চাইতে হবে। আর রানাকে কথা দিতে হবে ভবিষ্যতে কোনো মেয়ের সাথে আমি যেন ওকে আর না দিতে পাই, তাহলে আমি থাকবো। ঠিক আছে, তাই হবে। তোমার সম্মান ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমার। তারপর উনি রানার দিকে আঙুল তুলে বলেন, আমি 2 ঘন্টার মধ্যে কাল রাতে পার্টিতে যারা উপস্থিত ছিল তাদের প্রত্যেককে এই বাড়িতে দেখতে চাই। তোমার সব বন্ধুরা, এমনকি ওখানকার সমস্ত স্টাফেরাও যেন এখানে থাকে। সবার সামনে তুমি হাঁটু গেড়ে বসে নেহার কাছে ক্ষমা চাইবে। আর কখনো তোমাকে যেন অন্য কোনো মেয়ের সাথে না দেখতে পাওয়া যায়। তোমাকে আমি আগেও বলেছি, আবারও বলছি, তোমার ওই বাজে বন্ধুগুলোর সাথে মেলামেশা বন্ধ করো, না হলে একদিন তুমি সব হারাবে। এই বলে শরৎবাবু সেক্রেটারির সাথে বেরিয়ে যান। রানা নেহার দিকে চোখ রাঙিয়ে তাকায়। নেহা ওকে পাত্তা না দিয়ে উপরে নিজের ঘরে চলে যায়। এদিকে রাত হয়ে গেছে বলে তনু নিজে হাতে তুয়াকে ডিনার দিতে আসে। ঘরের দরজা খুলেই দেখে তুয়া বিছানার চাদরটা মেঝেতে পেতে তার উপর শুয়ে আছে। এই দেখে তনু হাতের খাবারটা তাড়াতাড়ি রেখে তুয়াকে ডেকে বলে, এই কি তুয়া, তুমি এখানে ঘুমাচ্ছ কেন? ওঠো, আমি খাবার এনেছি তোমার জন্য। তুয়া উঠে বসে, তারপর বলে, এ কি আবার খাবার এনেছো কেন? এই যে একটু আগে খেলাম। আরে তখন তো সামান্য একটা স্যান্ডউইচ খেয়েছো, এখন তোমার ডিনারটা এনেছি, খেয়ে নাও। আচ্ছা, তুমি বিছানা ছেড়ে মেঝেতে শুয়ে আছো কেন? ধুর, তোমাদের বিছানা কি নরম? চুলাই মনে হচ্ছে ডুবে যাচ্ছি, তাই নিচে নেমে এসে শুয়েছি। তুয়ার কথায় তনু হেসে ওঠে, তারপর বলে, আচ্ছা আচ্ছা, খেয়ে নাও। খাওয়া হয়ে গেলে উপরে শোবে, আমি চাদরটা পেতে দিচ্ছি। এভাবে নিচে শুলে তোমার ঠান্ডা লেগে যাবে যে। তোমাদের খাওয়া হয়ে গেছে? না, এখন গিয়ে খেতে বসবো। আমি আবার না গেলে তোমার দাদাও খেতে বসবে না। আমি আসছি এখন। হ্যাঁ। এই বলে তনু তুয়ার রুম থেকে বেরিয়ে যায়। তারপর নিজের ঘরে এসে দেখে ঋষি সোফায় বসে কাজ করছে, টেবিলে খাবার রাখা। তনু বলল, কি হলো, এখনো খাওয়া শুরু করেননি? খাবার তো সব ঠান্ডা হয়ে গেল। তোমাকে ছাড়া আমি কখনো একা ডিনার করেছি যে আজকে করবো? তাহলে আর কি, আসুন ঝটপট আমাকে খাইয়ে দিন দেখি। বাহ, আমি কোথায় অপেক্ষা করছিলাম তুমি এলে দুজনে একসাথে খাবো, তা না এখন তোমাকে খাইয়ে দিতে হবে, তাই তো? বারে, আপনি তো জানেন আপনি না খাইয়ে দিলে আমার রাতের খাবারটা হজম হয় না। তারপর ঋষি আর তনু একসাথে খেতে বসে। একই থালা থেকে ঋষি নিজে খেতে থাকে, ও তনুকে খাইয়ে দেয়। খেতে খেতে ঋষি বলে, কাল তুমি হসপিটালে যাবে তো? হ্যাঁ, আমি আর তুয়া যাবো। ঠিক আছে, সকালে 3 জন একসাথেই বেরোবো। আমি মাকে দেখে অফিসে চলে যাব, তুমি তুয়াকে নিয়ে তোমার বাপের বাড়ি থেকে ঘুরে এসো, তুয়ারও একটু ভালো লাগবে। ঠিক আছে, নিয়ে যাবো। আচ্ছা তনু, তুমি কিন্তু বাড়িতে তুয়াকে একটু চোখে চোখে রেখো। ঠাম্মা যেভাবে রেগে আছে না, তাতে যে কোনো মুহূর্তে ওর ক্ষতি করে দিতে পারে। চিন্তা করবেন না, আমি যে কয়েকদিন এখানে আছি আপনার বোনের কোনো ক্ষতি আমি হতে দেবো না। যে কদিন আছো মানে? তুমি তোমার সারা জীবনের সঙ্গী, তোমাকে তো 7 জন্ম আমার সাথেই থাকতে হবে। আমি তো ভেবেছিলাম দুর্গাপুর থেকে ফিরে তোমাকে নিয়ে কোথাও থেকে ঘুরে আসবো, আমাদের হানিমুনটাও তো ডিউ আছে, তাই না? কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে করে আমরা কোথাও গেলে তুয়ার মায়ের বিপদ বেড়ে যাবে, তাই চিন্তা করছি কি হবে। এতে চিন্তা করার তো কিছু নেই, আপনি বললেও এখন আমি যাব না। এই মুহূর্তে আমাদের হানিমুনের থেকে বেশি ইম্পর্টেন্ট হলো মা আর তুয়ার পাশে থাকা। এইসব কথা বলতে বলতেই ঋষি আর তনুর ডিনার কমপ্লিট হয়ে যায়। সারাদিনের ক্লান্তিতে দুজনের কেউই আর বেশি জেগে থাকতে না পেরে ঘুমিয়ে পড়ে। এদিকে রানাদের বাড়িতে সবাই মোটামুটি এসে গেছে, ঘর ভর্তি লোকজন। ড্রয়িং রুমে শরৎবাবু বসে আছেন, পাশে নেহা আর রানা দাঁড়িয়ে আছে। শরৎবাবুকে সবাই খুব ভয় পায়, তাই সবাই ওখানে চুপ করে দাঁড়িয়ে থাকে। রানার আগে ফুঁসছে, মনে মনে ভাবে, বাবার সাপোর্ট পেয়ে তুমি খুব উঠছো নেহা, একবার তোমাকে একা পাই দেখাবো মজা। শরৎবাবু রানার মুখের দিকে তাকিয়ে বলে, চুপ করে দাঁড়িয়ে না থেকে তোমাকে যেটা করতে বলেছি সেটা তাড়াতাড়ি করো, ক্ষমা চাও নেহার কাছে। রানা এসে নেহার সামনে দাঁড়ায়। নেহা রানার দিকে তার ছেলের হাসি দিয়ে তাকিয়ে থাকে। রানার চোখে মুখে রাগ ভর্তি। রানার চোখ দেখে শরৎবাবু আবার বলেন, ওভাবে তাকিয়ে না থেকে বৌমার কাছে ক্ষমা চাও। রানা মেঝেতে হাঁটু গেড়ে বসে হাত জোড় করে নেহার দিকে মুখ উঁচু করে তাকায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্যেই মিস্টার অলোকেশ সরকার প্রতিনিয়ত এই সুন্দর সুন্দর গল্পগুলো নিয়ে আসেন। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। তাই গল্পটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনার অনুভূতি। রানাকে এরকম অবস্থায় দেখে ওর সব বন্ধুরা একে অপরের মুখের দিকে যাওয়া করে। রানা নেহাকে বলে, সরি নেহা, কাল তোমার সাথে আমি খুব খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দাও। সবার সামনে তোমার গায়ে হাত তোলা আমার উচিত হয়নি, তুমি আমার স্ত্রী, তাই তোমাকে অসম্মান করে আমি ভুল করেছি। তাই এই সব কিছুর জন্য আমাকে তুমি ক্ষমা করে দাও। প্রমিস করো ভবিষ্যতে তুমি নেহা মায়ের কথা শুনে চলবে। আজ থেকে আমি প্রমিস করছি, তুমি যা চাও সেটাই করব। আমি আমার বন্ধুদের সাথে যতটা সম্ভব কম দেখা করব।
রশনির সাথে ভবিষ্যতে আমি আর কোনো সম্পর্ক রাখবো না। রানার এইসব কথা শুনে সব বন্ধুরা অবাক হয়ে যায়। ওরা নিজেদের কানকেই যেন বিশ্বাস করতে পারে না। নেহা শান্ত চোখে রানার দিকে তাকিয়ে বাঁকা হাসি হাসে। আজকের পর আমার সাথে খারাপ ব্যবহার করার আগে অন্তত একবার এই দিনটার কথা মনে করো। আমি চুপ করে থাকি মানে আমি দুর্বল নই রানা। নিজের সম্মান নিজে আদায় করে নিতে আমি জানি। তাই যখন তখন আমাকে যে কেউ অপমান করে চলে যাবে আর আমি সেটা মাথা নত করে মেনে নেব, এমনটা কিন্তু ভেবো না। তারপর নেহা রশনির দিকে এগিয়ে এসে ওকে একটা থাপ্পড় মেরে বলে, গতকাল নেশার ঘরে ছিলে, থাপ্পড়টার কথা হয়তো ভুলে গেছো তাই, আর আজ সেই জন্য আমি তোমাকে আরেকবার মনে করিয়ে দিলাম। এরপর থেকে রানার আশেপাশে ঘোরার আগে এই থাপ্পড়টার কথা কিন্তু মাথায় রেখো। তোমার মতো নির্লজ্জ মেয়েদের কি করে শায়েস্তা করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। তাই আমার সাথে আর লাগতে আসবে না ভবিষ্যতে। এই বলে নেহা পিছন ঘুরে শরৎবাবুর সেক্রেটারিকে বলে, ম্যানেজার বাবু এদের এবার চলে যেতে বলুন, বিশেষ করে এই রশনিকে, আমি ওকে আর সহ্য করতে পারছি না। ম্যানেজার বাবু ওদের সবাইকে নিয়ে বাইরে চলে যায়। তারপর নেহা নিজের ঘরে চলে যেতে চাইলে শরৎবাবু ওকে কাছে ডেকে বলেন, নেহা, আমি জানি রানা তোমার সাথে যথেষ্ট অন্যায় করেছে, তবে তুমি যা চেয়েছিলে আমি তোমাকে সেটা সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করেছি। আজ রানা তোমার কাছে ক্ষমা চেয়েছে, তাই আমি অনুরোধ করব তুমি ওকে আর একটা সুযোগ দাও। তারপর রানার দিকে তাকিয়ে বলেন শরৎবাবু, এতদিন তুমি অনেক বাদরামো করেছো, কিন্তু আর না, এবার একটু সংসারটা গোছানোর চেষ্টা করো। নেহামাকে বোঝার চেষ্টা করো। এই নাও, এটা তোমাদের হানিমুনের টিকিট, কাল তোমরা মালদ্বীপ যাচ্ছ। শরৎবাবুর কথা শুনে নেহা অবাক হয়ে যায়। কি বললেন বাবা, হানিমুন? আপনার ছেলের সাথে আমি একা কোথাও যাবো না। আমি ওকে এতটুকু বিশ্বাস করি না বাবা। কি গ্যারান্টি আছে ও আমাকে ওখানে নিয়ে গিয়ে মেরে সমুদ্রে ভাসিয়ে দেবে না? শরৎবাবু হেসে বলেন, আমি জানি আমার ছেলেটা খুব খারাপ, কিন্তু বিশ্বাস করো, তোমাকে খুন করে দেবে এতটা খারাপও নয়। রানাকে না হয় তুমি বিশ্বাস করো না, কিন্তু এই বাবাকে তো বিশ্বাস করো। আমি গ্যারেন্টি দিচ্ছি এরকম কিচ্ছু হবে না। তারপর রানার দিকে তাকিয়ে শরৎবাবু আবারও বলেন, আমি নেহাকে তোমার দায়িত্বে পাঠাচ্ছি রানা, ওকে সাবধানে নিয়ে যাবে। আমার মেয়ের কোনো ক্ষতি যেন না হয়। নিজেকে আবার একটু শোধরাও তুমি, নিজেদের মধ্যেকার ভুল বোঝাবুঝিগুলোকে মিটিয়ে নাও, জীবনটাকে নতুন করে শুরু করো তোমরা। ঠিক আছে বাবা, শুধুমাত্র আপনাকে বিশ্বাস করি বলেই কিন্তু আমি যেতে রাজি হচ্ছি ওর সাথে। এই বলে নেহা নিজের ঘরে চলে যায়। ও চলে গেলে রানা শরৎবাবুকে বলে, এই হানিমুনটা কি খুব দরকার ছিল বাবা? আমি শুধু তোমার জন্য না ওকে বিয়ে করেছিলাম, আমার পক্ষে কিন্তু ওর সাথে থাকা সম্ভব নয়। নেহা তোমাকে খুব ভালোবাসে, তুমি অহেতুক নিজের দোষে ওকে বারবার কষ্ট দিচ্ছ। তাই এখনো তোমার কাছে সময় আছে, যা বলছি সেটা করো। নিজের হাতে নিজের সংসারটা শেষ করে দিও না। বৌমাকে একটু বোঝার চেষ্টা করো, এতে তোমার ভালো হবে। যাও যাও, প্যাকিং করে নাও। ঠিক আছে, আমি আসছি। এই বলে রানা উপরে চলে যায়। ঘরে গিয়ে নেহাকে বলে, আর সবার সামনে তুমি আমাকে ছোট করলে, মনে মনে নিশ্চয়ই খুব আনন্দ পাচ্ছ তাই না? কিন্তু মাথায় রেখো, ফল তোমাকে পেতেই হবে। একটা কথা জানো তো, ইট ছুড়লে পাটকেল খেতে হয়। আমাকে যখন সবার সামনে পার্টিতে অপমান করেছিলে তখন মনে ছিল না? আমার দিকে আঙুল তোলার আগে নিজের অন্যায়গুলো মনে করে দেখো, তুমি এটারই যোগ্য। তুমি সেদিন রশনির গালে চড় না মারলে তোমাকে আমি কিছুই বলতাম না। বাহ, তুমি তো অপূর্ব কথা বলছো। আমার স্বামীকে একজন মহিলা অসভ্যের মতো জড়িয়ে ধরে থাকবে, সেটা দেখে স্ত্রী হয়েও আমি চুপ করে থাকবো? তোমার চোখের সামনে যদি কোনো ছেলে আমাকে এখন জড়িয়ে ধরে, তুমি তাহলে চুপ করে থাকবে? জড়িয়ে ধরতেই পারে, আমি কেন কিছু বলতে যাবো? ওটা তো তোমার ব্যাপার। তোমার যদি কিছু যায় না আসে, আমি সেখানে কে এইসব ব্যাপার নিয়ে কিছু বলার? আমি তোমার মতো না অন্যের পার্সোনাল ম্যাটারে মাথা ঘামাই না। যাই হোক, আমি আর কথা বাড়াতে চাই না। যাও যাও, প্যাকিং করে নাও, কাল সকালে বেরোতে হবে। এদিকে পরের দিন সকালে ঘুম থেকে উঠে তনু দেখে ঋষি চুপচাপ ওর দিকে তাকিয়ে আছে। সেটা দেখে তনু বলে, এভাবে কি দেখছেন স্যার? স্নিগ্ধতা। মানে? মানে কদিন ধরে আমার বউটাকে তো ভালোভাবে দেখতে পারিনি, তাই এখন মন ভরে দেখছি। এই ঘুমন্ত মুখটায় যে মায়া আছে, তা সে আমি ছাড়া আর কেউ জানে না। এই মায়াবী স্নিগ্ধতা শুধু আমার। বাবা, আপনি তো কাব্য রচনা করছেন মনে হয়। ব্যাস, ঘুম থেকে উঠতে না উঠতেই ঝগড়া শুরু। একটু যে শান্তিতে স্নিগ্ধতা অনুভব করব, তার আর উপায় নেই। তনু ঋষিকে ধাক্কা দিয়ে বলে, ও তার মানে আমি জেগে থাকলে শুধুই ঝগড়া করি, তাই তো? দেখেছো তো, ঝগড়া শুরু হয়ে গেছে। না, তোমাকে না আর একা রাখা যাবে না। এবার দেখছি নতুন অতিথিকে আনার ব্যবস্থা করতেই হবে। কি করবো নাকি ব্যবস্থা মিসেস মুখার্জি? হ্যাঁ, সে তো করতেই হবে। দেখতে দেখতে একটা বছর হয়ে গেল যে, আর তো মাত্র 2 বছর কয়েক মাস বাকি। আচ্ছা স্যার, কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে আপনি আমাকে আমাদের সন্তানের কাছ থেকে দূরে করে দেবেন না তো? মানে ওর সাথে মাঝে মধ্যে দেখা করতে দেবেন তো? ঋষি উঠে বসে, তারপর বলে, তনু, তুমি এখনো ভাবো যে আমি তোমাকে ছেড়ে দেবো? তুমি কি আমাকে একটুও বিশ্বাস করো না? আমাদের সন্তান আমাদের ভালোবাসার চিহ্ন,
তাকে আমরা দুজনে ভালোবেসে মনের মতো করে মানুষ করব। তুমি আর ওই কন্ট্রাক্টের কথা মুখেও আনবে না। যতদিন আমি বেঁচে থাকবো তোমাকে আমি কখনো আমার থেকে দূরে যেতে দেবো না। তুমি আমার স্ত্রী ছিলে, আছো আর থাকবে। তনু পেছন থেকে ঋষিকে জড়িয়ে ধরে আর বলে, সরি স্যার, আর কখনো বলবো না। আসলে আমার ভয় করে, ঠাম্মা যদি আমাদের কখনো আলাদা করে দেয় তখন কি হবে? চিন্তা করো না, আমাদের কেউ আলাদা করতে পারবে না। যাও, রেডি হয়ে নাও, হসপিটালে যেতে হবে। ঋষির কথা শুনে তনু হেসে চলে যায়। তনু চলে গেলে ঋষি ভাবে, তনুকে তো চুপ করিয়ে দিলাম, কিন্তু আমার একটু টেনশন হচ্ছে, কারণ কন্ট্রাক্ট পেপারটা ঠাম্মার কাছে আছে। উনি চাইলেই ওটাকে মিস ইউজ করতে পারেন। তাই ওনার কিছু করার আগেই আমাকে ওই পেপারটা ইনভ্যালিড করে দিতে হবে। তনুকে এইসব কিছু বলা যাবে না, না হলে বেচারি টেনশন করবে। কয়েক ঘন্টার মধ্যেই তনু, ঋষি আর তুয়া রেডি হয়ে হসপিটালের জন্য বেরিয়ে যায়। অবিনাশবাবুর হসপিটালে যাওয়ার ইচ্ছা থাকলেও উমাদেবীর প্রতি এত বছরের জমা অভিমান ওনাকে যেতে বাধা দেয়। হসপিটালে পৌঁছে ওরা উমাদেবীর কেবিনে যায়। তনু আর তুয়া উমাদেবীর সাথে প্রচুর কথা বলে, কিন্তু উমাদেবী পাথরের মতো চুপ করে শুধু ঋষির দিকে তাকিয়ে থাকেন, আর চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়ে। এই দেখে ঋষি আর না থাকতে পেরে কেবিন থেকে বেরিয়ে ডাক্তারের সাথে দেখা করতে যায়। ডাক্তার ঋষিকে জানায়, উনি শারীরিকভাবে এখন অনেকটাই সুস্থ। রেগুলার ফিজিওথেরাপি হলে না হাঁটা চলা করার শক্তি খুব তাড়াতাড়ি ফিরে পাবেন উনি, এটাই তো আশা করছি আমি। আর কথা বলতে পারবেন কবে? দেখুন, স্ট্রোকের কারণে ওনার নার্ভ ড্যামেজ হয়ে গেছে, তাই কথা বলার শক্তি ফিরে পেতে না একটু তো সময় লাগবেই। তবে আপনারা বাড়িতে যতটা সম্ভব ওনার সাথে কথা বলবেন, এতে ওনার স্পিচিং পাওয়ার ফিরে আসতে পারবে, অনেকটাই হেল্প হবে তাতে। আমরা ওনাকে কাল ডিসচার্জ করে দেব। যেভাবে বললাম সেইভাবেই বাড়িতে একটু টেক কেয়ার করবেন, কেমন? ঋষি এই খবরটা এসে তনু আর তুয়াকে দেয়। ওরা দুজনেই শুনে খুব খুশি হয়ে যায়। তারপর ঋষি হসপিটাল থেকে অফিসে চলে যায়, আর তনু তুয়াকে নিয়ে ওর বাপের বাড়ি যায়। এদিকে নেহা আর রানা রেডি হয়ে নিচে আসে। ওদের ফ্লাইট দুপুর 12টায়, তাই ওরা 9টার ভেতর ব্রেকফাস্ট করেই বেরিয়ে যায়। গাড়িতে যেতে যেতে রানা মনে মনে বলে, একবার শুধু মালদ্বীপে পৌঁছে যেতে দাও নেহা, তারপর তোমাকে আমি বোঝাবো এই রানা কি জিনিস। আর নেহা মনে মনে ভাবে, আমি জানি রানা, তুমি আমাকে জব্দ করার নিশ্চয়ই কোনো ফন্দি করেছ, কিন্তু তুমি জানো না আমি তোমার জন্য ওখানে কি ব্যবস্থা করে রেখেছি। এই হানিমুনে তুমি আমাকে ভালোবাসতে বাধ্য হবে, আর ঠিক তারপরে আমি তোমাকে ছেড়ে চলে যাব। তখন তুমি বুঝতে পারবে ভালোবাসার মর্মটা কি। শিবানী দেবী ঘরে কাজ করছিলেন, হঠাৎ কলিং বেলের শব্দ শুনে নিচে যান। তারপর দরজা খুলে দেখেন তনু এসেছে। তনুকে দেখে শিবানী দেবী আনন্দে ওকে জড়িয়ে ধরেন। তারপর বলেন, আরে কেমন আছিস তনু? কবে এসেছিস দুর্গাপুর থেকে? এই তো কালকে এসেছি মা। তুমি কেমন আছো? ভালো আছি। আর ওকে, ও ও ও আমার এক ননদ, ওর নাম তুয়া। ও তাই নাকি? আগে তো কখনো ওকে দেখিনি। তা কলকাতাতেই থাকে? সব কথা কি দরজায় দাঁড়িয়ে বলে নেবো মা, নাকি ভেতরে ঢুকতে দেবে আমাকে? এই দেখেছো আমার মাথাটা না একেবারে গেছে, বয়স হয়েছে তো। আয় আয়, ভেতরে এসো মা, এসো এসো, ভেতরে এসো। তনু আর তুয়া ভেতরে যায়। তারপর তনু বলে, বাবা আর বোন কেমন আছে মা? তোর বাবা আর বোন সবাই ঠিকই আছে। গত সপ্তাহেই তোর বাবার চেক আপ হয়েছে, সুগার প্রেশার এখন সব নর্মাল। আর তোর বোনের ডক্টর তো উইকলি বাড়িতে এসে চেক আপ করে যায়। অনু এখন অনেকটাই ভালো আছে জানিস। ঋষি তো সমস্ত ব্যবস্থা করে দিয়েছে। সত্যি বলছি, ভাগ্য করে এমন একটা জামাই পাওয়া যায়। বোন কি করছে? অনুকে এইমাত্র ওষুধ খাইয়ে এলাম। তোর দিদা আছে ওর কাছে। তোরা বরং ওপরে যা, আর কি খাবি সেটা আমাকে বল। তোমার যা ইচ্ছা তুমি করো না, আমরা ওপরে যাচ্ছি। এই বলে তনু তুয়াকে নিয়ে অনু রুমে যায়। গিয়ে দেখে অনু বসে বসে টিভিতে কার্টুন দেখছে। তনুকে দেখে বলে, দি ভাই, তুই কখন এসেছিস? এই তো এই একটু আগে এলাম। তা আমার বোনটাকে দেখতে তোমার খুব ইচ্ছা করছিল, সেই জন্য চলে আসলাম। রাতে এটা আবার কাকে নিয়ে এসেছিস? ও আমার এক ননদ গো দিদা। তোর বিয়ের সময় তো একে আমরা দেখিনি। কারণ আমার বিয়ের সময় ওরা কলকাতায় ছিল না। আমার বিয়েটা খুব তাড়াতাড়ি হয়েছে, তাই ওরা আসতে পারেনি। অনু কেমন আছিস এখন? আর মাথা ব্যথা করে না তো তোর? কোনো অসুবিধা হলে কিন্তু সঙ্গে সঙ্গে বলবি। না রে দিদি ভাই, এখন আর ব্যথা করে না। ওই জিজু আসেনি? সকালে একটু কাজ আছে তাই আসতে পারেনি, বিকালে আমাদের নিতে আসবে। এই দিদিটা কে রে দিদি ভাই? ও হলো তুয়া, তুয়া দিদি। ও তোর জিজুর বোন হয়। হ্যালো তোয়া দিদি। হ্যালো অনু। আমার নাম অনুষ্কা, সবাই আমাকে অনু বলে ডাকে। ও তাই নাকি? তোমার নামটা তো খুব সুন্দর। চলো তুয়া, এবার আমার রুমে চলো। এই বলে তনু তুয়াকে নিয়ে নিজের রুমে চলে যায়। তুয়া তনুর রুমে ঢুকে চারদিকটা ভালো করে দেখে। রুমটা খুব ছোট কিন্তু খুব সুন্দর করে গোছানো। খাটের পাশে একটা ফ্রেম বন্দি ফটো, সেটা দেখে বলে, এটা কার ফটো গো? তনু ফটোটা হাতে নিয়ে বলে, আমার মার ফটো। আমার জন্মদাত্রী মা। আমার যখন 6 বছর বয়স তখন মা মারা যায়। তারপর বাবা এই মাকে বিয়ে করেন, আর এই মাই আমাকে মানুষ করেন। একটা কথা বলবো, কিছু মনে করো না। ঋষি দ্বারা তো অনেক বড় লোক, আর মল্লিকা মুখার্জিও খুব অহংকারী মহিলা। তাহলে
তোমাদের বিয়েটা হলো কি করে? মানে কেউ কোনো ঝামেলা করেনি? আমাদের বিয়েটা শুধুমাত্র ঋষি স্যার আমাকে ভালোবাসে বলেই কিন্তু হয়েছে, না হলে হতো না। এমন সময় শিবানী দেবী ওদের জন্য লুচি আলুর দম বানিয়ে নিয়ে চলে আসেন। তনু আর তুয়া খেতে বসে। শিবানী দেবী ওদের কাছে বসে গল্প করতে থাকে। ওইদিকে নেহাদের ফ্লাইট মালদ্বীপের এয়ারপোর্টে ল্যান্ড করেছে। ওরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়িতে বসে। সারা রাস্তা রানা নেহার সাথে কোনো কথা বলে না। সেটা দেখে নেহা নিজেই বলে, মুখটা বাংলায় পাঁচ করে রেখেছো কেন? আজ তোমার জন্য না বাবা আমাকে প্রথমবার থাপ্পড় মেরেছে। তোমাকে এই থাপ্পড়টা আরো আগে মারা দরকার ছিল, তাহলে তুমি আরো তাড়াতাড়ি মানুষ হয়ে যেতে। তুমি ড্যাডকে বলে হানিমুনের ব্যবস্থা করেছো তাই না? তোমার জন্য আমার কত কাজ নষ্ট হলো জানো? কাজ নষ্ট হয়েছে নাকি মেয়েদের নিয়ে পার্টি করতে পারছো না বলে কষ্ট হচ্ছে, কোনটা? শাট আপ নেহা, তুমি সবসময় না আমাকে এই অপমান করে একদম কথা বলবে না। সেই অপমান তো শুধু তুমি করতে পারো, আমি তোমাকে কিছু বললেই তো সেটা দোষ হয়ে যায়। ডিসগাস্টিং একটা। তোমার সাথে সারা জীবন থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি তোমার থেকে মুক্তি চাই, মুক্তি। আর তোমার কেন মনে হয় যে আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই? হ্যাঁ, এটা ঠিক, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু ভালোবাসলেও তোমার মতন একজন চরিত্রহীন বিশ্বাসঘাতক ছেলের স্ত্রী হয়ে থাকার চেয়ে ডিভোর্সি হয়ে থাকা অনেক সমানের। চিন্তা নেই, আমি নিজেই তোমাকে মুক্তি দিয়ে দেবো, কিন্তু তার জন্য তোমাকে আমার শুধু একটা শর্ত মানতে হবে। কি শর্ত? তোমার থেকে মুক্তি পেতে আমি যে কোনো শর্ত মানতে রাজি আছি। বেশ, তবে শোনো, আমরা এখানে মোট 15 দিন থাকবো। এই 15 দিনে আমরা নিজেদের মধ্যেকার সমস্ত অশান্তি ভুলে একে অপরের সঙ্গে সময় কাটাবো। না তো আমি তোমার সঙ্গে ঝগড়া করব, আর না তুমি আমাকে অপমান করবে। ধরে নাও এটাই আমাদের একসাথে শেষ করতে আসা, তাই মনের মতো করে হানিমুনটা এনজয় করব। আমি এই 15 দিন তোমাকে একান্ত নিজের মতো করে পেতে চাই, যাতে আমি এই 15 দিনের স্মৃতি নিয়ে অনায়াসে তোমাকে ছেড়ে চলে যেতে পারি। আমি না হয় এই স্মৃতি নিয়েই বাঁচবো, আর তুমি আমার থেকে মুক্তি পেয়ে নিজের বন্ধুদের সাথে খুশিতে থাকবে। বলো, এই শর্তে রাজি আছো? তোমার থেকে মুক্তি পাওয়ার জন্য আমি সব শর্তে রাজি। থ্যাংক ইউ। এই বলে নেহা রানাকে জড়িয়ে ধরে। রানা নেহার পিঠে হাত দেয়। ততক্ষণে গাড়ি হোটেলের গেটে পৌঁছে যায়। গাড়ি থেকে নামতেই নেহা রানাকে হোটেলের তরফ থেকে ওয়েলকাম জানানো হয়। তারপর একজন স্টাফ ওদের রুমে নিয়ে যায়। রুমের দরজা খোলার সাথে সাথেই নেহা দৌড়ে ব্যালকনির দিকে চলে যায়। লাগেজ ভিতরে ঢুকিয়ে রুমের দরজা বন্ধ করে রানা নেহার কাছে যায়। সামনে বিশাল জলরাশি, সুন্দর নীল সমুদ্র দেখে নেহা বলে, জায়গাটা কি সুন্দর দেখো না, চারিদিকে শুধুই নীল সমুদ্র। তোমার পছন্দ হয়েছে জায়গাটা? ভীষণ পছন্দ হয়েছে। যাক, কিছু তো পছন্দ হয়েছে। যাও যাও, ফ্রেশ হয়ে নাও। আমি বরং খাবারটা অর্ডার দিয়ে দিচ্ছি। আর কি খাবে বলো? নেহা রানার মুখে আঙুল দিয়ে বলে, বলেছি না, কোনো টেরা বেকা কথা না, বুঝেছো? তুমি যা ইচ্ছা হয় অর্ডার করো, আমিও তাই খেয়ে নেবো। আর খেয়ে উঠে আমরা কিন্তু বিচে যাবো। এই বলে নেহা ওয়াশরুমে চলে যায়। রানা নিজের পছন্দ মতো খাবার অর্ডার করে দেয়। কিছুক্ষণের মধ্যেই খাবার চলে আসে। তারপর নেহা ওয়াশরুম থেকে বেরোলে দুজনে একসাথে খেতে বসে। কিন্তু রানা দেখে নেহা খাবারের দিকে তাকিয়ে চুপ করে বসে আছে, তাই বলে, এভাবে বসে না থেকে খেয়ে নাও। এই বলে রানা সবে 1 চামচ খাবার মুখে দিতে যাবে, তখনই নেহা ওর হাতটা চেপে ধরে বলে, আজ আগে তুমি আমায় খাইয়ে দেবে, তারপর নিজে খাবে। মাথা খারাপ হয়ে গেছে নাকি? নিজের খাবার নিজে হাতে খেয়ে নাও। তুই জানো না হানিমুনে এসে বরেরা সবসময় বউকে খাইয়ে দেয়? তাই নাকি? এর আগে কতবার হানিমুনে এসেছো? আরে ধ্যাৎ, সামান্য জিনিসটা জানতে হানিমুনে আসার দরকার পড়ে না। তুমি এখন আমাকে খাইয়ে দেবে, ব্যাস। রানা নেহার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, দেখো, আমি সব ন্যাকামো করতে পারবো না। আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। আজ তুমি না খাইয়ে দিলে আমিও কিন্তু খাবো না। রানা খাবার খেতে খেতে বলে, তাহলে ঠিক আছে, খেও না। রানার ব্যবহারে নেহার খারাপ লাগে, কিন্তু নেহার খারাপ লাগা বুঝতে না দিয়ে নেহা একটু কড়া ভাষায় রানাকে বলল, ঠিক আছে, অসুবিধা নেই, শুধু মাথায় রেখো, আমার শর্ত না মানলে আমিও কিন্তু আমার দেওয়া কথা রাখবো না। যাই হোক, তুমি খেয়ে না, আমার এখন কোনো খিদে নেই। এই বলে নেহা উঠে চলে যেতে গেলে রানা ওর হাতটা ধরে টেনে বসিয়ে দেয়। তারপর বলে, সবসময় তেজ দেখাবে না? ঠিক আছে, এই কটা দিন আমি আর কোনো অশান্তি করবো না। তুমি যেমন ভাবে চাইবে সেভাবেই থাকবো। নাও এবার হাঁ করো দেখি। এই বলে রানা নিজের প্লেট থেকে কিছুটা খাবার নেহাকে খাইয়ে দেয়। খাওয়া শেষ হলে দুজনে একসাথে কিছুক্ষণ ব্যালকনিতে সময় কাটায়। এদিকে কলকাতায় সন্ধেবেলা ঋষি তাড়াতাড়ি অফিসের সব কাজ কমপ্লিট করে বেরিয়ে পড়ে তনুর বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় অনেক জ্যাম থাকায় ওর পৌঁছতে বেশ কিছুটা দেরি হয়। ঋষি আসতে শিবানী দেবী ব্যস্ত হয়ে পড়েন জামাইকে আপ্যায়ন করার জন্য। শিবানী দেবী বলেন, আরে ঋষি, আরে এতটা রাস্তা গাড়ি চালিয়ে এসেছো, নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে, তাই না? এই নাও, এই নাও, এই নাও, কোল্ড ড্রিঙ্কসটা খাও দেখি। আরে আরে না না না, ওসব কিছু লাগবে না। এমনিতেই অনেক রাত হয়ে গেছে, আমি তনুদের নিয়ে এক্ষুনি বেরিয়ে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তা ডিনার তো করবে, কি খাবে বলো? আপনি প্লিজ ব্যস্ত হবেন না, আমি অন্য একদিন এসে জমিয়ে খাবো, আজকে আসি। এই বলে ঋষি তনু আর তুয়াকে নিয়ে বেরিয়ে যায়। রাস্তায় তিনজনে বেশ গল্প করতে করতে বাড়ি ফেরে। বাড়িতে ঢুকিয়ে দেখে ড্রয়িং রুমে বাড়ির সবাই প্রায় বসে আছে। সবাইকে এভাবে একসাথে দেখে ঋষি বলে, ভালোই হলো তোমরা সবাই এখানে আছো, আমার তোমাদেরকে কিছু কথা বলার আছে। আর তুয়া,
তোমাকেও কিছু কথা জানানোর আছে। তোমার এবার সত্যিটা জানা উচিত, তাই তুমিও থাকো। তুমি কি বলতে চাইছো ঋষি? মাকে হসপিটাল থেকে কাল ডিসচার্জ করে দেবে, আর তারপর আমি মাকে এই বাড়িতেই নিয়ে আসবো। তুয়া ঋষির মুখে মা শব্দটা শুনে খুব অবাক হয়ে ঋষির দিকে তাকিয়ে থাকে। গল্প কিন্তু এখানেই শেষ নয় বন্ধুরা। আজকের এই ১৯ নম্বর পর্বটি শোনার পর আপনাদের মনের অনুভূতি ঠিক কেমন হলো? মল্লিকা দেবীর এই নতুন রূপ, তনুর ভেতরের সেই চাপা হাহাকার, আর ঋষির এই অন্তহীন অনুশোচনা কি আপনাদের হৃদয়ে নতুন কোনো দোলা দিয়ে গেল? কিংবা অভিকার তুয়ার এই বদলে যাওয়া রসায়ন আপনাদের মনকে কতটা ছুঁয়ে গেল তা নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের এই কমেন্ট সেকশনটা আমার কাছে শুধু কিছু লেখার জায়গা নয়, এটি যেন আপনাদের আর আমার মনের এক অদৃশ্য সেতু। মনে রাখবেন, সারাদিনের ব্যস্ততা আর ক্লান্তি শেষে আপনাদের এক একটি সুন্দর, আন্তরিক ও গঠনমূলক মন্তব্য যখন আমি পড়ি, আমার রাতের সমস্ত ক্লান্তি এক নিমিষে দূর হয়ে যায়। পরবর্তী পর্বটিকে আরও নিখুঁত, আরও জীবন্ত এবং আরও সুন্দর করে তোলার জন্য বুক ভরা এক অন্যরকম তাগিদ ও অনুপ্রেরণা যোগায় আপনাদের এই মতামত। যদি আজকের পর্বটি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে, তবে গল্পে একটি লাইক দিয়ে দিন। আপনাদের হয়তো মনে হতে পারে একটি লাইক সাধারণ বিষয়, কিন্তু আপনাদের দেওয়া এই একটি ছোট্ট লাইক আমাদের এই অডিও স্টোরি বাড়ি পরিবারকে ইউটিউবের দরবারে আরও অনেক নতুন মানুষের কাছে পৌঁছে দিতে এক বিশাল সাহায্য করে। আর যারা আজ আমাদের চ্যানেলে একদম নতুন এসেছেন কিংবা নিয়মিত গল্প শুনছেন অথচ কোনো কারণে এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, তাদের কাছে মিস্টার অলোকেশ সরকারের বিনীত অনুরোধ, এখনই আপনাদের ভালোবাসার এই নিজের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে আগামী ২০ নম্বর পর্বটি আপলোড হওয়া মাত্রই সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছয় এবং আপনি তা উপভোগ করতে পারেন। চাইলেই গল্পটি আপনার সেই সব কাছের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন যারা আপনার মতোই এমন মন ছুঁয়ে যাওয়া বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় হয়ে এলো। পুরো গল্প জুড়ে আপনাদের একাকিত্বের সঙ্গী হিসেবে, আপনাদের অনুভূতির প্রিয় বন্ধু হিসেবে আমি ছিলাম এবং আপনাদের মিস্টার অলোকেশ সরকার। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের আর নিজের ভালোবাসার মানুষদের খেয়াল রাখুন, আর শুনতে থাকুন আপনাদের মনের একান্ত প্রিয় ঠিকানা অডিও স্টোরি বাড়ি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।